পিএসসির সিলেবাস অনুযায়ী সবটাই পড়তে হবে, কারণ উনি একাধারে ঔপন্যাসিকও ছিলেন, কবি ছিলেন, নাট্যকার ছিলেন, সঙ্গীত স্রষ্টা ছিলেন, যতটা সম্ভব। তবে নাট্যকার হিসেবে বেশি গুরুত্বপূর্ণই। 1844 খ্রিস্টাব্দ 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি গিরিশ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, যিনি বাগবাজারে তার জন্ম হয়, তিনি তার পিতামাতার অষ্টম সন্তান ছিলেন। তার পিতার নাম ছিল নীলকমল ঘোষ। ব্যক্তিগত জীবনীটা সবগুলোরই একটু একটু করে পড়ে রাখতে হবে, তার কারণ এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাতেও ব্যক্তিগত জীবনী তুলে কোয়েশ্চেন এসেছিল। করে রাখতে হবে, আগে না করলেও চলতো, এখন করতে হবে। পিতা নীলকমল ঘোষ, তিনি প্রথম দিকে তার জীবনে বিশৃঙ্খল জীবনযাপনে ভীষণভাবে অভ্যস্ত হয়ে ওঠেন। প্রথমে তিনি পাইকপাড়া স্কুল, তারপরে হেয়ার স্কুল, পরবর্তীতে অরিয়েন্টাল সেমিনারিতে পড়াশোনা করেন। পাইকপাড়া, তারপর হচ্ছে হেয়ার স্কুল, তারপর হচ্ছে অরিয়েন্টাল সেমিনারি। সেমিনারিতে তিনি পড়াশোনা করেন। 1862 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষায় বসেন। 1862 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষাতে বসেন, কিন্তু এন্ট্রান্স পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। পরবর্তীকালে ইংরাজি এবং হিন্দু পুরাণের ওপর তার দক্ষতা ছিল। ইংরাজি ভাষা এবং হিন্দু পুরাণ, ঠিক আছে, এই দুটি বিষয়ের উপর তিনি জ্ঞান অর্জন করেন। হাফ আক্রাই দলের সাথে যুক্ত হন। এই যে হাফ আক্রাই যে শব্দটা বলছি না, এটা তোমাদের ক্লাস 11 এর এসএলএসটি তে আছে। হাফ আক্রাই, এই হাফ আক্রাই দলের সঙ্গে তিনি যুক্ত হন। আক্রাই রয়াকার হবে, হাফ আক্রাই দলের সঙ্গে তিনি যুক্ত হন। তারপরে ধীরে ধীরে তিনি অভিনয় এবং সঙ্গীতের প্রতি আসক্ত হয়ে পড়েন। এইভাবে তার ধীরে ধীরে আমরা দেখছি তার জীবনে কর্মজীবনটা শুরু হচ্ছে। কর্মজীবনে প্রথমে তিনি শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসেবে কাজ করেছিলেন 1867-তে, শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসেবে। পরে সধবার একাদশীতে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছিলেন দীনবন্ধু মিত্রের। পরবর্তীকালে কলকাতার ন্যাশনাল থিয়েটারে একটা নাট্য কোম্পানি ছিল, কলকাতা ন্যাশনাল থিয়েটার নামে একটা নাট্য কোম্পানি ছিল। 1884 সালে তিনি নটি বিনোদিনীকে তার স্টার থিয়েটারে নিয়ে এলেন। নটি বিনোদিনীকে তিনি স্টার থিয়েটারে নিয়ে এলেন। কলকাতায় চৈতন্য লীলা নাটকটি মঞ্চস্থ হলো। বিনোদিনীর বিনোদিনীর সঙ্গেও বেশ কিছু মানে তিনিও বেশ কিছু প্রতারণার শিকার হয়েছিলেন। তবে তার নাট্য জীবনের গুরু ছিলেন গিরিশ ঘোষ, এটা ঠিক। রামকৃষ্ণ পরমহংস, যিনি গিরিশ ঘোষের নাটকের অভিনয় দেখতে এসেছিলেন, এবং সে তারপরেই রামকৃষ্ণের কাছে গিরিশ ঘোষ শিষ্যত্ব গ্রহণ করেন। আসলে গিরিশ ঘোষ তার প্রথম জীবনে মানে বেশ একজন মদ্যপ, বলা যেতে পারে স্বেচ্ছাচারী কুখ্যাত লোক ছিলেন, কিন্তু পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের সাহচর্যে এলেন। তার শিষ্য যখন তিনি হলেন, তার জীবনে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে জীবনের পরিবর্তন ঘটল। তিনি শ্রীরামকৃষ্ণের যে সদস্যরা, এই যে তার যে শিষ্যরা ছিল, তাদের মধ্যে অন্যতম একজন হয়ে গেলেন। কাজী নজরুল ইসলাম গিরিশচন্দ্র ঘোষের যে ধ্রুব উপন্যাসটি চলচ্চিত্রায়িত করেছিলেন। এছাড়াও 1956 সালে মধু বসুর পরিচালনায় গিরিশচন্দ্রের অবলম্বনে নির্মিত মহাকবি গিরিশচন্দ্র চলচ্চিত্রটি মুক্তি পায়। কাজী নজরুল ইসলাম গিরিশচন্দ্রের ভক্ত
ভক্ত ধ্রুব কাজী নজরুল ইসলাম গিরিশচন্দ্রের লেখা উপন্যাস হচ্ছে, তার লেখা উপন্যাস ছিল ভক্ত ধ্রুব। ভক্ত ধ্রুব এই উপন্যাসটি কাজী নজরুল ইসলাম কি করেছিলেন, উপন্যাস হিসেবে মানে এই ঘটনাটিকে তিনি চলচ্চিত্রায়িত করেন। পরে মধু বসু বললাম 1956 সালে মহাকবি গিরিশচন্দ্র বলে তার নামে একটি তার জীবনী অবলম্বনে তাকে তার জীবনী অবলম্বনে মহাকবি গিরিশচন্দ্র চলচ্চিত্রটি মুক্তি পায়। আচ্ছা, 1877 সালে মেঘনাদ বধ কাব্যে রামচন্দ্র এবং মেঘনাদ উভয়ের অসাধারণ অভিনয়ের জন্য অক্ষয়চন্দ্র সরকার তাকে বঙ্গের গ্যারিক আখ্যায় ভূষিত করেন। এই শব্দটা তো আমরা খুব শুনি গিরিশ ঘোষ সম্পর্কে, তো এটা তাকে দিয়েছিল, কে দিয়েছিল? অক্ষয়চন্দ্র সরকার। অক্ষয়চন্দ্র সরকার তাকে যে উপাধিটা দেয় সেটা হচ্ছে বঙ্গের গ্যারিক। অর্থাৎ একই সঙ্গে মেঘনাদ এবং রামচন্দ্র এই দুটো চরিত্রে অভিনয় করবার জন্য তিনি এই অসাধারণ কথাটা মানে তিনি কোথায় বলেছিলেন? সাধারণী নামক একটি পত্রিকা, মানে সরি, অক্ষয়চন্দ্র সরকার সাধারণী পত্রিকা তিনি সম্পাদক ছিলেন, ফলত তার পত্রিকাতেই তিনি এই কথাটি বলেছিলেন। ঠিক আছে, এই কথাটা তিনি ফলত তার সম্পর্কে তিনি এই এই কথাগুলোই তিনি বলেন। আচ্ছা, এখানে আমরা আসার আগে তার যে সাহিত্য প্রতিভা বা যেটা আমরা বলতে পারি গিরিশ ঘোষ সম্পর্কে, যেটা হচ্ছে যে তার সম্পর্কে এইটুকু আমরা খুব জোরালো ভাবে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তিনি বিভিন্ন সাধারণ মানুষের উপযোগী নাটক তিনি লিখেছিলেন এবং যে কারণেই নাট্য সাহিত্যে তার বিশেষ প্রতিভা। ঠিক আছে, নাট্য সাহিত্যে তার বিশেষ প্রতিভার কারণটাই হচ্ছে যে তিনি সাধারণের জন্য সাধারণরা যাতে বুঝতে পারে সেই হিসাবে তিনি তিনি তার নাটকগুলোকে রচনা করেছিলেন। সেই কারণেই তাকে আমরা বলে থাকি যে তিনি নাট্য সাহিত্যে বিশেষ পারদর্শী। এই কারণেই বোধহয় আমরা তাকে বলি যে তিনি নাট্য সাহিত্যে বিশেষ পারদর্শী। তিনি সাধারণ মানুষের জন্য নাটক রচনা করা, সাধারণ মানুষ কিন্তু এই গিরিশ ঘোষের সময়কাল মানে এই পর্ব থেকেই যে থিয়েটারে গিয়ে অভিনয় দেখার যে সুযোগ সেটা কিন্তু তারা পেয়েছিল। ঠিক আছে, থিয়েটারে গিয়ে অভিনয় দেখার সুযোগটা পেয়েছিল। এই কারণে তিনি সাধারণ রঙ্গালয় তৈরি করা, রঙ্গমঞ্চ পরিচালনা করা, এই জায়গাগুলো খুব জরুরি। তার সঙ্গে বিখ্যাত রাশিয়ান নাট্যকার আন্তন চেকভের তুলনা করা হয়। তার সঙ্গে চেকভের কিন্তু তুলনা করা হয়। ঠিক আছে, বলা যেতে পারে তার সমকালে তিনি বোধহয় বাংলার নাটক রচনার প্রাণ পুরুষ ছিলেন। উপন্যাস রচনাতে সেভাবে তার আমরা বা কাব্য রচনাতে সেভাবে আমরা তার খুব একটা প্রতিপত্তি দেখতে পাই না। তার কারণ হচ্ছে যে তিনি যেটা করেছিলেন তার যে গল্প উপন্যাস কাব্যের তিনি সবগুলোরই নাট্যরূপ দিয়েছিলেন বা সেগুলো সেই অর্থে মৌলিক ছিল না। কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, মেঘনাদ বধ কাব্য, জমালয় জীবন্ত মানুষ, পলাশীর যুদ্ধ, চোখের বালি, এই বিখ্যাত সমস্ত কাব্য অথবা নাটক অথবা এই কাব্য অথবা উপন্যাস অথবা গল্পগুলোর কি করছেন তিনি সবগুলোকেই তিনি নাট্যরূপ দিয়েছিলেন। বঙ্গ রঙ্গমঞ্চে গিরিশচন্দ্রের প্রথম আবির্ভাব যদি আমরা বলি, বঙ্গ রঙ্গমঞ্চের প্রথম আবির্ভাব যদি গিরিশচন্দ্রের বলি তাহলে 1869 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে, যেটা বললাম 1869 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে
যেটা তিনি কি করেছিলেন না সধবার একাদশী, দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে নীম দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন। নীমে দত্ত এই চরিত্রটার ভূমিকায় অভিনয় করেছিলেন তখন তার বয়স মাত্র 25 বছর। এই নীমে দত্তর ভূমিকায় তিনি যখন মানে আর কি নাটকটি যখন উপস্থাপিত করেন তখন তার বয়স মাত্র 25 বছর বয়স। বাংলা নাটকের ইতিহাসে অমৃতলাল বসু সেই নাটকের অভিনয় দেখে অমৃতলাল বসু বলছেন যে বাংলার নাটকের ইতিহাসে একটা নতুন যুগের ভোরের সূচনা হলো, একটা নতুন যুগের ভোরের সূচনা হলো। একথা কে বলছেন? গিরিশ ঘোষ সম্পর্কে বলছেন অমৃতলাল বসু। এই শব্দটা বলছেন কে? অমৃতলাল বসু। তিনি এখানে একটা লাইন বলেছিলেন, যে লাইনটা আমি লিখে দিচ্ছি, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ত্রিপদীতে লেখা, যে মদমত্ত পদতলে। তার নাটক দেখে এই কথা বলেছিলেন, নীমে দত্ত রঙ্গস্থলে। তারপরে হচ্ছে নীমে দত্ত রঙ্গস্থলে প্রথম দেখিল বঙ্গ। তার সম্পর্কে দেওয়া হয়েছে, কোটেশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং কে বলছে? বঙ্গ নব নটগুরু তার, বঙ্গ নব নটগুরু তার। গিরিশ ঘোষ সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে। এই সময়কাল থেকে গিরিশ মদমত্ত পদ, এটা কি? টলে টলে ট লয়ে কার, ট লয়ে মদমত্ত পদতলে নীমে দত্ত রঙ্গস্থলে। নীমে দত্ত হচ্ছে চরিত্রটা। প্রথম দেখিল বঙ্গ মানে প্রথম বাংলা দেখলো নব নটগুরু তার, তার নাটকের প্রথম গুরু, নতুন গুরু, তাকে দেখতে পেল। ঠিক আছে, গিরিশ যুগ শুরু কে হচ্ছে। বলেছেন মা ম্যাম এটা? হ্যাঁ হ্যাঁ, কে? অমৃতলাল বসু। অমৃতলাল বসু। অমৃতলাল বসু বলছেন। এক্ষেত্রে আরেকটা বলবো যে গিরিশচন্দ্র মানে তার সম্পর্কে, গিরিশচন্দ্র সম্পর্কে ফাদার অফ দ্য নেটিভ স্টেজ, ফাদার অফ দ্য নেটিভ স্টেজ এই শব্দটা বলেছেন অপরেশ চন্দ্র মুখোপাধ্যায়। এনার বইও আছে, অপরেশ চন্দ্র মুখোপাধ্যায়, নাট্য সাহিত্য মুখোপাধ্যায়। হ্যাঁ, মুখার্জি। তোমরা মুখোপাধ্যায় লেখো খাতায়, কারণ আমি শর্টে লিখছি তাই জন্য। কোটেশনটা লেখো যে ফাদার অফ দ্য নেটিভ স্টেজ। তার লেখার মধ্য দিয়ে এতদিন মানে তিনি তার জীবনে যে পরিমাণ, তার প্রাথমিক মানে প্রথম জীবনে যে পরিমাণ তিনি কি বলবো যে আমোদ প্রমোদ করেছেন, বা যে ঈশ্বর মানে তার যে ঈশ্বর ভক্তি ছিল, তার আধ্যাত্মিক চিন্তাধারা অবশ্যই ছিল, সেইগুলোর পরে তার যেটা তার লেখার মধ্যে দেখা যায়, বা তার নাট্য সাহিত্যের মধ্যে যেগুলো উঠে এসেছে, ইভেন উপন্যাসের মধ্যেও ঈশ্বর ভক্তি, বেদান্ত দর্শন, স্বদেশ প্রেম, স্বদেশ বোধ, ইতিহাস চেতনা। তিনি শুধুমাত্র কোনো পৌরাণিক নাটক লেখেননি, সেই সঙ্গে সামাজিক নাটকগুলো মানে সমাজের যে তৎকালীন সময়ের যে
যে খারাপ দিকগুলো, ঠিক আছে, সেগুলোও কিন্তু তার লেখার মধ্যে উঠে এসেছে। যে সমাজ চেতনা, তার যে বিজ্ঞান চেতনা, সঙ্গীত, নৃত্যকলা, এগুলোও কিন্তু তার নাটকের মধ্য দিয়ে তিনি মানুষকে সেই শিক্ষাটুকু কিন্তু দিয়ে গেছেন। এবং শ্রীরামকৃষ্ণ তার যে নাটকটি দেখতে এসেছিলেন সেটা হচ্ছে চৈতন্য লীলা। লিখে রাখো, শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষের কোন নাটক দেখতে এসেছিলেন, সেটা হচ্ছে চৈতন্য লীলা। তিনি যখন প্রথমবার নাটক দেখতে আসেন শ্রীরামকৃষ্ণ, তখন গিরিশচন্দ্র তাকে বলে দিয়েছিলেন যে তিনি দেখতে এসেছেন, তার কোনো টিকিট লাগবে না ঠিকই, কিন্তু তার সঙ্গে যারা দেখতে এসেছেন চৈতন্য লীলা তাদের প্রত্যেকের টিকিট লাগবে। ম্যাডাম, হ্যাঁ বল। বলছি যে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, গিরিশ ঘোষের প্রথম যে নাটকটা দেখতে এসেছিলেন স্টার থিয়েটারে সেটা হলো দক্ষযজ্ঞ। চৈতন্য লীলাও দেখতে এসেছেন, ওনার বহু নাটকই উনি দেখেছেন, তার মধ্যে চৈতন্য লীলা মানে ইম্পর্টেন্ট বলে অনেক বইতে এটা ধরে, কিন্তু মানে দক্ষযজ্ঞই তিনি প্রথম দেখতে এসেছিলেন। হ্যাঁ, আর চৈতন্য দেখলেও মানে সেই সময় রামকৃষ্ণের সঙ্গে অতটা গুরুত্বপূর্ণ তোমার কি মানে কথোপকথন ছিল না, তো সেই কারণেই চৈতন্য লীলাকে বেশিরভাগ গুরুত্ব দেওয়া হয়। এটা ঠিক কথাই বলছো। কিন্তু ম্যাম যদি প্রশ্ন দেয় তাহলে তাহলে তো দক্ষযজ্ঞই করতে হবে। দক্ষযজ্ঞ করতে হবে যদি অপশনে থাকে, আর আদারওয়াইজ চৈতন্য লীলা করতে হবে যদি অপশনে না থাকে। ম্যাম, চৈতন্য লীলা দেখে উনি নটি বিনোদিনীর প্রশংসা করেছিলেন, কিন্তু উনি গিরিশ ঘোষের অনেক নাটকই দেখতে এসেছিলেন, শুধুমাত্র চৈতন্য লীলা দেখতে এসেছিলেন এমনটাও না, শুধু না, না, না। কিন্তু দক্ষযজ্ঞ প্রথমবার দেখতে এসেছিলেন। হ্যাঁ। পরবর্তীকালে তিনি প্রহ্লাদ চরিত্র এটাও দেখতে এসেছিলেন 1884 খ্রিস্টাব্দে। প্রহ্লাদ চরিত্র তিনি দেখতে এসেছিলেন। সুকুমার সেনে কি এই জায়গাটা পেয়েছো? ম্যাম, আমি ওই বাংলা নাটকের ইতিহাস ওই গ্রন্থটা পড়েছি। হ্যাঁ, কিন্তু এটা আমিও অনেক জায়গাতে এটা নিয়ে ভীষণ কনফিউজিং, আমি আরো একবার দেখবো তবু মানে এটার মধ্যে ভীষণ কনফিউশন। কিন্তু ম্যাম এখানে কনফিউশনের কোনো জায়গা নেই, কারণ হচ্ছে যে চৈতন্য লীলার আগেই উনি কিন্তু প্রথমবার স্টার থিয়েটারে এসে দেখেছিলেন হচ্ছে দক্ষযজ্ঞ। হ্যাঁ, কিন্তু তখন তিনি শ্রীরাম সেটা কি গিরিশ ঘোষের অভিনীত ছিল দক্ষযজ্ঞটা? সেটা তো তার, ঠিক আছে, এটা আমি দেখে নেবো একবার। হ্যাঁ, ওই দক্ষযজ্ঞ নাটকটার মধ্য দিয়ে ওই স্টার থিয়েটার উদ্বোধন হয়েছিল, ঠিক আছে, 1883 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আর এই এই নাটকটাতে তখন সে দক্ষ চরিত্রে অভিনয় করেছিল, মানে ওই নাট্যকার নিজে, ঠিক আছে। আর তখনই প্রথমবার রামকৃষ্ণদেব এই নাটকটা দেখতে স্টার থিয়েটারে উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। ঠিক আছে, এটা দেখবো একবার তুমি, ঠিক আছে। অনেক জায়গায় আবার চৈতন্য লীলাও তো পাওয়া যায়, যেটা অপশনে থাকবে সেটাই করতে হবে, যদি দুটোই থাকে তাহলে সেক্ষেত্রে দক্ষযজ্ঞ থাকবে উত্তর। আচ্ছা, তার সব থেকে গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে, যদি আমরা বলি তাহলে মানে অসামান্য নাটক, অন্যতম গুরুত্বপূর্ণ নাটক যেটা হচ্ছে প্রফুল্ল। প্রফুল্ল হচ্ছে গিরিশ ঘোষের সব থেকে গুরুত্বপূর্ণ নাটক, ঠিক আছে। কেন ম্যাম, জানা হবে না? প্রফুল্ল মানে অন্যতম গুরুত্বপূর্ণ নাটক, অবশ্যই। জনা তো শ্রেষ্ঠ নাটক, অবশ্যই হবে জনা, এগুলো তো আছে। কারণ পৌরাণিক নাটকেই তো তার সব থেকে, পৌরাণিক নাটকই তো তার শ্রেষ্ঠত্ব, ঠিক আছে। তিনি তো সামাজিক নাটকও লিখেছেন, গীতিনাট্যও লিখেছেন, প্রহসনও লিখেছেন, কিন্তু পৌরাণিক নাটকে হচ্ছে তার শ্রেষ্ঠত্ব। আচ্ছা, এবারে সালগুলো মেলাও বা আমি ডিটেলটাতে আসি, ঠিক আছে। গিরিশ ঘোষের আমরা যে যে কটা গিরিশ ঘোষের আমরা দেখি, তার মধ্যে এই শালগুলোও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। তো সেক্ষেত্রে
মিলিয়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। গিরিশ ঘোষের যে নাটক তাদেরকে 6টি ভাগে ভাগ করা যায়। গিরিশ ঘোষের নাটক যে তাকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা বলতে পারি যেটা হচ্ছে যে তার হচ্ছে গল্প উপন্যাস, তিনি তার একদম প্রথম জীবনে তিনি প্রায় 100টির কাছে নাটক রচনা করেছিলেন, যার মধ্যেই উল্লেখযোগ্য হচ্ছে 75টি নাটক। তার মধ্যে 75টি নাটকই ছিল উল্লেখযোগ্য। আমরা ওইভাবে ভাগ করব না, তার কারণ হচ্ছে তার প্রথম জীবনে তিনি গল্প উপন্যাস কাব্য এগুলোকে তিনি নাট্যরূপ দিয়েছিলেন। এছাড়া আমি বারবার বললাম যে পৌরাণিক নাটকে হচ্ছে তার শ্রেষ্ঠত্ব। এছাড়া সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক, কৌতুক নাটক, প্রহসন যেগুলোকে আমরা বলি, গীতিনাট্য, ঠিক আছে, আর হচ্ছে যে বেশ কিছু চরিত্র নাটক যেগুলোকে বলা হয়, যেমন চৈতন্য লীলা, যেমন হচ্ছে নিমাই সন্ন্যাস, যেমন হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর, বুদ্ধদেব চরিত, এগুলোর কথা আমরা বলবো। আবার রোমান্টিক নাটকও রয়েছে। আচ্ছা, তার লেখা প্রথম পৌরাণিক নাটক কি হবে এটা বলতে পারবে? রাবণ বধ। রাবণ বধ, yes. রাবণ বধ হচ্ছে তার লেখা প্রথম পৌরাণিক নাটক। রাবণ বধ 1881। তারপরে একাধিক নাটকগুলোর মধ্যে এবার কথা হলো যে আমি কি এতগুলো নাটকের সাল মনে রাখবো? কোনগুলোর সাল মনে রাখতে হবে? সীতার বনবাস সাল মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পাণ্ডবের অজ্ঞাতবাস সাল মনে রাখতে হবে। তারপরে হচ্ছে চৈতন্য লীলা সাল মনে রাখতে হবে, এটা বিল্লমঙ্গল হবে কথাটা। সালগুলো দেখছি পরে বলছি। বিল্লমঙ্গল সাল মনে রাখতে হবে, যেগুলো যেগুলো মনে রাখতে হবে। নল দময়ন্তী সাল মনে রাখতে হবে। অভিমন্যু বধ পড়তে হবে, সীতাহরণ পড়তে হবে, এগুলো মানে সাল মনে রাখতে হবে। বুদ্ধদেব চরিত, নিমাই সন্ন্যাস, জনা মাস্ট। জনা, এগুলো সাল মনে রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে বিল্লমঙ্গল বলেছি। শঙ্করাচার্য, নিত্যানন্দ সাল মনে রাখতে হবে। তার লেখা শেষ নাটক ছিল তপোবন। ম্যাম তপোবল। আচ্ছা, শুকুর সেন তপোবল দেওয়া। না না, ওটা হবে না, তপোবন হবে শব্দটা। বল। হ্যাঁ ম্যাম দেখুন। একটা মিনিট দাঁড়া। হ্যাঁ দেখুন, মানে আমারও এটা কেমন গেছিল। তপোবন আর কোনোদিন আছে দেখুন তপোবল। হ্যাঁ ওটা আমারও তো তো কেমন লেগেছিল। দাঁড়াও দাঁড়াও, একটু দেখি। তপোবন হবে, বোন বোন, তপোবল বলে কিছু হয় না। ভুল প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, তবু একবার আমি দেখে নেবো বাবা, আছে যখন চিন্তা। হ্যাঁ, তপোবন হবে, 1911 তপোবন হবে। তপোবল বলে কিছু হয় না। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এগুলো পাণ্ডব গৌরব সাল পড়তে হবে, বুদ্ধদেব চরিত সাল পড়তে হবে। আচ্ছা, বুদ্ধদেব চরিত তো বললাম, বুদ্ধদেব চরিত বলেছি। আচ্ছা,
তাহলে এখানকার মধ্যে যে যে নাটকগুলো গুরুত্বপূর্ণ, প্রথম হচ্ছে রাবণ বধ 1881, অভিমন্যু বধ হচ্ছে 1881, অভিমন্যু বধ দিয়েছি আমি, অভিমন্যু বধ, হ্যাঁ ঠিক আছে। সীতার বনবাস, সীতার বনবাস হচ্ছে 1882, সালগুলো দেখে নাও। আচ্ছা, তারপরে হচ্ছে সীতাহরণ বলে এখানে আছে, সীতাহরণ থাকলে সেটা পড়তে হবে 1882, সীতাহরণ আছে। আচ্ছা, পাণ্ডবের অজ্ঞাতবাস, পাণ্ডবের অজ্ঞাতবাস হচ্ছে 1883। আচ্ছা, পাণ্ডব গৌরব পড়তে হবে, পাণ্ডব গৌরব হচ্ছে 1883, চৈতন্য লীলা। আচ্ছা, পাণ্ডব গৌরব, পাণ্ডব গৌরবের মধ্যে একটা সালটা একবার চেক করতে হবে, পাণ্ডব গৌরব। এই যে এটার সালটা, ঠিক আছে, এটা 1984, ঠিক আছে, কিন্তু এটা আমি পাণ্ডব গৌরবটা পাচ্ছি এখানে হলো, একবার দেখো তো পাণ্ডব গৌরব 1900, পাণ্ডব গৌরব আছে হলো, হ্যাঁ ম্যাম, 1900ই, 1900 আছে, হ্যাঁ ঠিক আছে, 1900ই ম্যাম। 1900 হবে, ঠিক আছে। হুম। আচ্ছা, এই কটা মোটামুটি ভাবে এখান থেকে পড়তে হবে, আগে তো এইটুকু পড়ো, 1894, আমি তো দিয়ে দিয়েছি সব কটা, কিন্তু না এই কটাই মানে অন্তত মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতেই হবে। সামাজিক নাটকের মধ্যে পড়ছে ধ্রুব তপস্যা, যেটা হচ্ছে স্ত্রৈণতা, এই শব্দটা ভুল এসছে, মানে স্ত্রীর প্রতি হচ্ছে, মানে স্ত্রী যা বলে সেটাই সব সময় মেনে নেওয়া। তৎকালীন সময়ে এই বিষয়টা যে খুব একটা দেখা যেত তা নয়, সপত্নী বিদ্বেষ, তারপর হচ্ছে স্ত্রৈণতা, পাতৃব্রত, এই বিষয়গুলোই প্রধান প্রতিপাদ্য ছিল বা প্রধান বিষয় ছিল এই ধ্রুব তপস্যা নাটকে। উল্লেখযোগ্য হচ্ছে এটা প্রফুল্ল হবে, প্রফুল্ল 1889, 1888 সালের অভিনয়টা হয়েছিল, এটি তার প্রথম এবং শ্রেষ্ঠ বিয়োগান্তক নাটক। হারানিধি 1890, মায়াবসান 1898, এই জায়গাগুলো। ম্যাম প্রফুল্ল 1889, অভিনয় 1888, মানে? অভিনীত হয়েছিল 1888 সালে, পরবর্তীকালে এটাকে মিনিং হচ্ছে এটা কি লেখা হয়েছিল, মেনলি হচ্ছে মানে লেখা হয়েছিল মানে প্রকাশিত হয়েছিল ম্যাম, আর একটা বিষয় ওই গিরিশ ঘোষের সব নাটকগুলোই আগে অভিনয় হয়ে গেছে, গিরিশ ঘোষের সব নাটকই মানে লেখার আগে অভিনয় হয়ে গেছে, তারপরে ওগুলো গ্রন্থাকারে প্রকাশ হয়েছে। আগে অভিনয় মানে উনি অভিনয় করার জন্য লিখতেন, মানে গ্রন্থ আকারে প্রকাশের জন্য লিখতেন না। সব ক্ষেত্রেই তাই, আগে অভিনয় তারপরে প্রকাশ। এবারে ম্যাম প্রশ্ন হচ্ছে যে সবাইকার কি ওই অভিনয় সালগুলোও পড়তে হবে, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো, মানে যেমন প্রফুল্ল, বলিদান, জনা? হ্যাঁ, পড়তে হবে, যতটা সম্ভব যদি পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী পড়ে রাখতে হবে, এবং এগুলো বাড়াবাড়ি যদি এইগুলো দিয়ে থাকে, এই প্রশ্নগুলো সাধারণত থাকে না। পাওয়া তো সবই যাবে, তাহলে গবেষণা না যে নিয়ে আসতে। হারানিধি হচ্ছে 1890। হ্যাঁ ম্যাম, পেয়েছি। হ্যাঁ বলো। ম্যাম এই এই নাটকগুলোতে না আবার অনেক ক্ষেত্রে উৎসর্গও করেছেন, হ্যাঁ, উৎসর্গগুলো পড়তে হবে, মানে দ্বিজেন্দ্রলাল রায়ের মতো অত উৎসর্গ করেনি, কিন্তু যেগুলো করেছেন সেগুলোও পড়তে হবে তো। হ্যাঁ, যেগুলো করেছেন সেগুলো উৎসর্গ করতে হবে।
গৃহলক্ষ্মী 1912 শেষ, যেটা তার পারিবারিক নাটক। শঙ্করাচার্য 1909, এইগুলো। ঐতিহাসিক নাটকের মধ্যে যেটা হচ্ছে আনন্দ রহ 1881, কালা পাহাড়। আচ্ছা, আগের গুলো সামাজিক নাটকগুলোর মধ্যে প্রফুল্ল বলে দিয়েছি পড়তে হবে, হারানিধি, মায়া বসান, এগুলো সব সাল আসে, এগুলো সব পড়তে হবে, কিছু করার নেই। বলিদান, এক এক করে আলোচনায় আসছি। বলিদান পড়তে হবে, শাস্তি কি শান্তি পড়তে হবে, সালগুলো। আচ্ছা, এই যে নাটকগুলো রয়েছে, শাস্তি কি শান্তি, শাস্তি কি শান্তি হচ্ছে তার যে সামাজিক নাটক, এটা বিধবা সমস্যা নিয়ে লেখা। এটা অনেক জায়গায় 1907 পাওয়া যায়, অনেক জায়গায় 1908 পাওয়া যায়। শাস্তি কি শান্তি, ঠিক আছে। যেহেতু আগে সবগুলোই অভিনীত হয়েছে, এই অর্থে এগুলোকে ধরা হয় আর কি। 1907-08 হবে, বিধবা সমস্যা নিয়ে লেখা। আর হলো, আচ্ছা, আর হচ্ছে ওদিকে আচ্ছা, তাহলে প্রফুল্ল, হারানিধি, মায়াবসান, বলিদান, শাস্তি কি শান্তি, এই সবগুলো পড়তে হবে, ঠিক আছে। সামাজিক নাটক হিসেবে এই কটা গুরুত্বপূর্ণ, যে কটা নাম বললাম। ঐতিহাসিক নাটকের মধ্যে আনন্দ রহ পড়তে হবে, চন্ড পড়তে হবে, কালা পাহাড় পড়তে হবে, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী এবং অশোক, এই চারটে তো মাস্ট পড়তেই হবে। সিরাজউদ্দৌলা, মীর কাসিম, তারপর হচ্ছে ছত্রপতি শিবাজী, আর হচ্ছে অশোক। অশোক হচ্ছে তার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নাটক। এটা 1911 সাল। এই চারটে মাস্ট একদম পড়তেই হবে। এছাড়া আমি বললাম আনন্দ রহটা পড়ে রাখলে হবে, চন্ডটা পড়ে রাখতে হবে, ঠিক আছে। চন্ডটা খুব গুরুত্বপূর্ণ। চন্ডটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, চন্ডটা পড়ে রাখতে হবে। আর হলো এখানে চন্ডতে কি বলা হয়েছে, এটা অনেক জায়গায় আবার 1893 হবে, ঠিক আছে। ভোট মঙ্গল পড়তে হবে, ভোট মঙ্গল 1882। এগুলো তার হাস্যরসাত্মক নাটকের মধ্যে পড়ছে, বা যেটাকে আমরা বলতে পারি যে কৌতুক নাটক, ঠিক আছে। ভোট মঙ্গল, হীরার ফুল 1884 পড়তে হবে। বেল্লিক বাজার, জৈসা কি তৈসা, বড়দিনের বকশিস, এগুলো পড়তেই হবে। বেল্লিক বাজার 1886, বড়দিনের বকশিস 1893, জৈসা কি তৈসা 1906। এটা প্রহসনের মধ্যে এগুলো পড়ে, বা ওই কৌতুক নাটক বলা যেতে পারে এগুলো। সভ্যতার পান্ডা 1883 সাল। সভ্যতার পান্ডা, তার মধ্যে তাহলে অন্তত এগুলো তো পড়তেই হবে, ঠিক আছে। এগুলো খুব ভিভিআই। ভোট মঙ্গল, বেল্লিক বাজার, জৈসা কি তৈসা, হীরার ফুল, বড়দিনের বকশিস, এই একদম এই পাঁচটা খুব ভিভিআই, এগুলো পড়তেই হবে। এবারে আসি, একটা একটা করে পড়ো, একদিনে হয়তো সবটা সম্ভবপর হবে না, কারণ প্রশ্ন এখন কি আসে তার কোনো ঠিক নেই। তাই জন্য গুরুত্বপূর্ণ নাটকগুলোর চরিত্রগুলো পড়তে হবে, গুরুত্বপূর্ণ নাটকগুলো কাকে উৎসর্গ করা হয়েছে সেই জায়গাটাও পড়তে হবে। তো আমরা ধরে ধরেই পড়বো, তাড়াহুড়োর কোনো কারণ নেই। গীতিনাট্যর মধ্যে অকাল বোধন পড়ছে, গীতিনাট্যর মধ্যে অকাল বোধন পড়ছে,
অকাল বোধন 1877, এটা 77 হবে। আগমনী, আগমনী 1877। তারপরে হচ্ছে মোহিনী প্রতিমা। মোহিনী প্রতিমা হচ্ছে, এখানে আছে মোহিনী প্রতিমা নেই। মোহিনী প্রতিমা হচ্ছে 1882। মোহিনী প্রতিমা হচ্ছে 1882। 1882। তারপর হচ্ছে স্বপ্নের ফুল, এটা গুরুত্বপূর্ণ। স্বপ্নের ফুল, স্বপ্নের ফুল এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 1893। অশ্রুধারা, অশ্রুধারা হচ্ছে 1901। দোললীলা 1878। এই কটা ভালো করে দেখবে, তার মধ্যে অকাল বোধনটা পরীক্ষায় আসে, স্বপ্নের ফুলটা আসে, অশ্রুধারাটা আসে, মোহিনী প্রতিমাটা আসে। ঠিক আছে, নামগুলো আসে। গীতিনাট্য, আর তিনি যে গল্প এবং উপন্যাস বা কাব্যের নাট্যরূপ দিয়েছিলেন, যার মধ্যে হচ্ছে কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা তিনি দিয়েছিলেন। কবে দিয়েছিলেন? সালটা হলো 1873। এটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে তাহলে বলে দিচ্ছি। এটা হবে যে গল্প, উপন্যাস এবং কাব্যের নাট্য। ফার্স্ট হচ্ছে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা 1873, বঙ্কিমের নাটক। তারপরে হচ্ছে বিষবৃক্ষ। বিষবৃক্ষ হচ্ছে 1874। তারপরে হচ্ছে দুর্গেশ নন্দিনী, সবগুলো বঙ্কিমের, 1878। মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্তের, এটা কাব্য। এটা হচ্ছে 1877, মেঘনাদ বধ। আচ্ছা, এরপরে হচ্ছে পলাশীর যুদ্ধ 1878। চোখের বালি রবীন্দ্রনাথের 1907। রবীন্দ্রনাথের চোখের বালি 1907, গুরুত্বপূর্ণ। ওই জমালয় জীবন্ত মানুষ, এটা আরেকটা আছে। তিনি তার প্রথম জীবনে এগুলো দিয়েই শুরু করেছিলেন। 1907। পলাশীর যুদ্ধ হলো 1878। প্রথম জীবনে তিনি এগুলো দিয়েই তার নাট্য রচনা শুরু করেছিলেন। ঠিক আছে, তিনি 26 বছর বয়সে যখন তিনি লিখছেন, মানে প্রথম জীবনে তিনি কিন্তু ঈশ্বরের ওপর তার একটা আস্থা ছিল, কিন্তু পরবর্তীকালে ঈশ্বরের উপর তার আস্থাটা কিন্তু চলে যায়। তিনি ধীরে ধীরে কি করলেন না, মানে ঈশ্বরের ওপর তার আস্থা চলে যায়। এক কথায় বলতে গেলে তিনি মানে তিনি কি প্রথম জীবনে আস্তিক থাকলেও পরবর্তীকালে পরবর্তীকালে
আহ, পরবর্তীকালে তিনি নাস্তিক হয়ে ওঠেন, ঠিক আছে, পরবর্তীকালে তিনি নাস্তিক হয়ে উঠলেন। আচ্ছা, এবার হচ্ছে তারপরে আবার শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য তিনি জীবনে পান এবং তার জীবনে তিনি আবার মনে করেন যে না, উম, তিনি আবার মনে করেন যে না, তিনি আবার ফিরে আসবেন, সেই তার আবার আস্তিকতায় তিনি ফিরবেন এবং সেখান থেকে তার শিক্ষা দীক্ষা, সেখান থেকে তার ন্যাশনাল থিয়েটারের জন্ম, এই জায়গাগুলো সবকিছু একটা চেঞ্জেস তৈরি হয়। আচ্ছা, আচ্ছা, এগুলো তো তার নামগুলো বললাম। এবারে আমার ফার্স্ট বলার যেটা, সেটা হচ্ছে যে আহ, তার জীবনে প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কি ছিল? তার জীবনে প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কি ছিল? চন্ড। চন্ড। টডের রাজস্থানের কাহিনী থেকে এই নাটকটির কাহিনী তিনি নিয়েছিলেন। টডের রাজস্থানের কাহিনী থেকে এই নাটকটির কাহিনী তিনি নিয়েছিলেন, সংগ্রহ করেছিলেন, এবং যেখানে এই নাটকের মধ্যে মেবার এবং রাঠোরের যে বিরোধ তিনি দেখিয়েছিলেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মেবার এবং রাঠোরের বিরোধের কাহিনী যেটা তিনি দেখিয়েছিলেন, সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে যে আহ, পরবর্তীকালে আমরা বলতে পারি গিরিশ ঘোষের মঞ্চ সফল ঐতিহাসিক নাটক ছিল সিরাজউদ্দৌলা। পরবর্তীকালে তার মঞ্চ সফল ঐতিহাসিক নাটক ছিল সিরাজউদ্দৌলা, ঠিক আছে, ঐতিহাসিক নাটক। এই চরিত্রগুলো, সালগুলো কি বলবেন? হ্যাঁ বলো, যদি কিছু বলতে চাও বলো। সালগুলো, ওই চন্ড বা সিরাজউদ্দৌলা, বুঝতে পারছি না, ব্রেক করছে ভয়েসটা, কিছু শোনা যাচ্ছে মানে না। দুটো নাটকের এই অভিনয়ের সালগুলো একটু বলবেন? আহ, বুঝতে পারছো তোমরা দুটো নাটকের সালগুলো? সিরাউজ, হ্যাঁ, সিরাজউদ্দৌলা প্রথম অভিনীত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে মিনেভা থিয়েটারে। হ্যাঁ। আর আমি একটা কথা বলছিলাম, হুম। সেটা হচ্ছে যে এই ঐতিহাসিক নাটক, হ্যাঁ, শ্রেষ্ঠ যদি বলে যে শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কি, তাহলে তো সিরাজউদ্দৌলাই হবে। শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলা। আর সার্থক ঐতিহাসিক, হ্যাঁ, হ্যাঁ, সার্থক বললে হবে চন্ড, তো ঠিক চন্দ্র। আছে। আর যদি বলে যে আহ, হ্যাঁ, প্রথম ঐতিহাসিক নাটক বললে আনন্দরহ। হ্যাঁ, 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 সেটা আলাদা। আর ম্যাম আপনি একটু ওই জैसा কি तैसा সালটা একটু দেখবেন না? জैसा कि तैसाতে হচ্ছে 1906। কেন, তুমি আরো অন্য কোথাও পেয়েছো? আমি তো 1906ই দেখলাম। আমি তো 1907 লিখেছি, সেই জন্যই বলছি। আচ্ছা, তাহলে দেখবো। আরেকটাও তো পেলাম ওই রকম, 1906ই দেখেছি আমি, দু জায়গায় দেখলাম 1906ই লেখা আছে। হ্যাঁ ম্যাম, এই ডাক দেয়া পিডিএফটা গ্রুপে একটু দিয়ে দেবেন। দাগ দেয়া পিডিএফটা গ্রুপে দেবো, কিন্তু তার আগে আমি কয়েকটা জায়গায় এর সাথে অ্যাড করব, করে তারপর দিচ্ছি, ঠিক আছে? কারণ এর সঙ্গে ওই আহ, প্রথম ঐতিহাসিক নাটক কি বললেন? প্রথম লিখে নাও যে প্রথম ঐতিহাসিক নাটক হচ্ছে আনন্দরহ, ঠিক আছে? প্রথম ঐতিহাসিক নাটক হচ্ছে আনন্দরহ, 1881 হলো। প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হচ্ছে চন্ড, যেটা টডের রাজস্থান থেকে নেওয়া হয়েছে, কাহিনী থেকে। 1906 হবে জैसा कि तैसा, ঠিক আছে?
ঠিক আছে ম্যাম। এই সময় গিরিশ ঘোষ খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তিনি এই জৈসা কি তৈসা এই প্রহসনটা তিনি রচনা করেন মাত্র কয়েকদিনের মধ্যে, এবং সেটা তিনি কি অবলম্বনে রচনা করেছিলেন? একজন ফরাসি নাট্যকার কোন কথা? মলিয়ারের এল আমিয়ার মেডিসিনের অবলম্বনে এই নাটকটি লিখে দিচ্ছি, লিখে দেবো তোমাদের নোটে সব চিন্তা নেই। জৈসা কি তৈসা হচ্ছে একজন ফরাসি নাট্যকার, তার নাম হচ্ছে মলিয়ার, ঠিক আছে, এম মলিয়ার, এল মলিয়ার। মলিয়ারের লেখা, লেখকের নাম মলিয়ার, আর গ্রন্থটা ছিল এল আমিয়ার মেডিসিন। এল আমিয়ার মেডিসিন এই গ্রন্থটি অবলম্বনে তিনি জৈসা কি তৈসা 1906 সালে রচনা করেছিলেন। তিনি রচনা করে ফেলেন। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে ওনার ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে ওনার পৌরাণিক নাটকের ক্ষেত্রে তার মঞ্চ সফল নাটক, যদি পৌরাণিক নাটক, প্রথম মঞ্চ সফল পৌরাণিক নাটক যদি বলা হয় তাহলে কি বলবো, সেটা হচ্ছে পাণ্ডব গৌরব। প্রথম মঞ্চ সফল পৌরাণিক নাটক যদি হয় গিরিশ ঘোষের, সেটা হবে পাণ্ডব গৌরব, এবং তার কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল উর্বশী তার সাপমোচন। উর্বশী সাপমোচন, ঠিক আছে। আর তার যদি আমরা সার্থক বলি তাহলে কিন্তু অবশ্যই জনা হচ্ছে তার সার্থক পৌরাণিক নাটক। আর যদি বলি তার সর্বাধিক পৌরাণিক নাটকের মধ্যে সার্থক তো ঠিক আছে জনা, কিন্তু যদি বলি সর্বাধিক জনপ্রিয় নাটক কি, তাহলে কি বলবো? সর্বাধিক জনপ্রিয় পৌরাণিক নাটক, তাহলে কি হবে উত্তর? সীতার বনবাস? না, বিল্বমঙ্গল। কিন্তু হ্যাঁ ম্যাম, বিল্বমঙ্গলটা তো আবার চরিত্র কেন্দ্রিক। হ্যাঁ, চরিত্র কেন্দ্রিকও বটে বিল্বমঙ্গল। স্বামী বিবেকানন্দ এই নাটকটির উচ্চভাবে প্রশংসা করেছিলেন। ভক্তিমূলক নাটকগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় হচ্ছে বিল্বমঙ্গল। আর জনাতে কোন কোন গ্রন্থ থেকে তিনি উপাদান সংগ্রহ করেছিলেন সেটা গুরুত্বপূর্ণ। একটা হলো জৈমিনী ভারত, মানে মহাভারত, জৈমিনী ভারত, কাশিদাসী মহাভারত, আর মধুসূদনের বীরাঙ্গনা। নীলোধ্বজের প্রতি জনা মনে পড়ছে? বীরাঙ্গনাতে ছিল মধুসূদনের, হ্যাঁ, ওই চিঠিটা অবলম্বন, ওই চিঠিটা থেকে তিনি সংগ্রহ করেছিলেন কাহিনী। তাহলে জৈমিনী ভারত, কাশিদাসীর মহাভারত, আরেকটা হচ্ছে মধুসূদনের বীরাঙ্গনা, এই তিনটে অবলম্বনে তিনি তৈরি করেছিলেন জনা। নীলোধ্বজ, বিদূষক, অগ্নি, বৃষকেতু, এই প্রত্যেকটা চরিত্র, ইভিন জনা তো রয়েইছে, জনাই তো মেন, জনা চরিত্রের অন্তর্দ্বন্দ্ব সব থেকে গুরুত্বপূর্ণ, বীরত্ব, এই জায়গাগুলো। সামাজিক নাটকের মধ্যে বলিদান,
খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সব গুরুত্বপূর্ণ সব থেকে জনপ্রিয় মঞ্চ সফল সামাজিক নাটক কি ছিল? প্রফুল্ল। প্রফুল্ল। 1889 27 এপ্রিল স্টার থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল। নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম ছিল যোগেশ। নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম ছিল যোগেশ। এছাড়া তো হারানিধি, মায়াবসান, এটা তো ঠিক আছে। তারপর যদি গুরুত্বপূর্ণ নাটক হয় বা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বলিদান। বলিদান হলো সব থেকে গুরুত্বপূর্ণ। প্রফুল্লর পরে গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে বলিদান, ঠিক আছে। পণপ্রথার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তিনি এই মানে নাটকটির মাধ্যমে উপস্থাপিত করেছিলেন। এই নাটকটির মধ্যে দিয়ে তিনি পণ প্রথার মতো গুরুত্বপূর্ণ বিষয়টাকে তিনি উপস্থাপিত করেন। তার অন্যতম আরেকটি নাটক মানে প্রহসন, যেটা জয়সা কি তৈসা, ওখানেও কিন্তু পণ প্রথার কথা রয়েছে। জয়সা কি তৈসার মধ্যেও রয়েছে পণ প্রথার কথা। এছাড়াও স্বদেশী আন্দোলন, যে ওই বয়কট যে নীতি, এগুলোও ছিল। শাস্তি কি শান্তি, সেখানেও হিন্দু সমাজে বিধবার ভালোবাসা আর মানে তাকে আর কোনোভাবেই, এখনকার দিনের মতো তো তখন সমাজ ছিল না, তো সেই সময় আমরা দেখতে পাই যে সেটা কখনোই কাম্য ছিল না, ঠিক আছে, বিধবার ভালোবাসা। তো সেই কারণেই বিধবার ভালোবাসা এবং তাকে সমাজ জীবনে তাকে অভিশাপ দেওয়া, বা এক কথায় বলা হতো সমাজ বিরুদ্ধ। এই শাস্তি কি শান্তি 1908 সালে 7ই নভেম্বর মিনার্ভা থিয়েটারে প্রথম অভিনীত হয়েছিল। 1908 সাল 7ই নভেম্বর মিনার্ভা থিয়েটারে প্রথম অভিনীত হয়। মোটামুটি ভাবে আগে সালগুলো পড়ো, এই জায়গাগুলো পড়ো। এই নোটটা আমি করে দেবো। নাটকে প্রথমে এই নোটটা এরকমই থাকবে, তার আগে গিরিশ ঘোষের সম্পর্কে লেখা থাকবে, তার অন্যান্য যে লেখাগুলো সেগুলো, তার নাটক যতগুলো সম্ভব যাকে উৎসর্গ করা হয়েছে সেইটা, নাটকের মূল বিষয়বস্তুগুলো কি কি, যে যে নাটকগুলো আছে যতটা পারা যায় সেই নাটকের মূল বিষয়বস্তুগুলো কি কি আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ তো তোমাদের সালই আসে পরীক্ষায়, তো সালটা তো পড়তেই হবে। তাছাড়া তাছাড়া হচ্ছে, আচ্ছা, একটা লাইন আছে খুব গুরুত্বপূর্ণ, কাঙালি বাঙালির মেয়ে কাজ কি বিবিয়ানা বাই, বুকে পিঠে সেটে ধরে জ্যাকেট বড়ির মুখে ছাই। এই লাইনটা তার কোন বিখ্যাত, এই যে স্বাদেশিক উপলব্ধি, এই নাটকটা, এই লাইনটা তার কোন বিখ্যাত নাটক থেকে আমরা পেয়েছিলাম? বলতে পারবে? কোন বিখ্যাত, কাঙালি বাঙালির মেয়ে কাজ কি বিবিয়ানা বাই, বুকে পিঠে সেটে ধরে জ্যাকেট বডির মুখে ছাই, এখন চলছে কস্তা পেরে শাড়ি, শাখার আদর বাড়ি বাড়ি, ভেঙে কাচের বাসন কাচের চুড়ি গুজেছে কাচের বালাই। এটা তার কোন নাটক অবলম্বনে আছে, কোথায় আছে এটা, এই লাইনটা? এটা জয়সা কি তৈসাতে রয়েছে, জয়সা কি তৈসা, ঠিক আছে, আমি দিয়ে দেবো লাইন, জয়সা কি তৈসাতে রয়েছে। কোন নাটকের কোনটা কেন্দ্রীয় বিষয় সেগুলো
আগে করিয়ে দেবো, ঠিক আছে? এই জায়গাটা, এই নোটসটা এটা। আর তাহলে বৃহস্পতিবার দিনকে দ্বিজেন্দ্রলাল রায়, ওটা এতটা, ওটাও এরকমই হবে, বড়ই হবে এতটা, কারণ অনেকগুলো সাল রয়েছে। যদি বলে যে গিরিশ ঘোষের, তাহলে কোন নাটকের তার শ্রেষ্ঠত্ব দেখা যায়, কোন ধরনের নাটকের ক্ষেত্রে গিরিশ ঘোষের শ্রেষ্ঠত্ব দেখা যায়, তাহলে উত্তর কি হবে? পৌরাণিক। পৌরাণিকের ক্ষেত্রে। আর যদি ওই দ্বিজেন্দ্রলাল রায়ের ক্ষেত্রে বলে, তাহলে দ্বিজেন্দ্রলাল রায়ের ক্ষেত্রে কোন নাটকে তার শ্রেষ্ঠ? ঐতিহাসিক। ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক। একদম। যদিও দুজনেই সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক সবই রচনা করেছেন, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রটা আলাদা। তাহলে এই দুটো রেডি করো। এই সপ্তাহে ফাউস্ট পরীক্ষা হবে, লিখে দিচ্ছি আমি গ্রুপে। আর জ্ঞানদাস আর গোবিন্দ দাস পরীক্ষা হবে, পড়া রেডি করো। ম্যাম ম্যাম বলো বলো। বলছি ম্যাম, চণ্ডীমঙ্গলের অন্তজ কবি কাকে বলা হবে? দ্বিজ মাধবকে? চণ্ডীমঙ্গলের আদি কবি? অন্তজ কবি, অন্তজ কবি মানে আমি একটা অপশনে পেলাম যে দ্বিজ মাধব, মানিক দত্ত, মুকুন্দ চক্রবর্তী, আর সন্তজ কবি? না ম্যাম, অন্তজ, অন্তজ, অন্তজ শ্রেণী। কবি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অন্তজ, আচ্ছা আচ্ছা, অন্তজ। আচ্ছা আচ্ছা, অন্তজোর মধ্যে পড়ছে হ্যাঁ, অপশন গুলো কি কি বললে? দ্বিজ মাধব, মুকুন্দ চক্রবর্তী নয়। মানিক দত্ত আছে। মানিক দত্ত রয়েছে। হ্যাঁ, মানিক দত্ত আছে, মুকুন্দ চক্রবর্তী আছে, দ্বিজ মাধব আছে, আর একটা ম্যাম দাঁড়ান বলছি আপনাকে। অন্তজ কবি হবে চণ্ডীমঙ্গলের অন্তজ কবি। আরেকটা আরেকটা অপশন আছে রামদাস আদক। ম্যাম ওখানে ওখানে উত্তর দেখাচ্ছে দ্বিজ মাধব। দুটি দ্বিজ মাধব কি করে হবে ম্যাম? দ্বিজ মাধব তো অন্তজ শ্রেণীর কবি। না, দ্বিজ মাধব কি করে অন্তজ শ্রেণী হবে? দ্বিজ মাধব অন্তজ শ্রেণী হবে না। চণ্ডীমঙ্গলের মধ্যে ম্যাম অপশন গুলো, এই দ্বিজ মাধব আছে। বলছি এক্ষেত্রে কি অন্তজ বলতে শেষ কবিকে বোঝাচ্ছে, মানে অপশনে যারা আছে তাদের কাল পর্ব অনুসারে শেষ, সেই জন্যই দ্বিজ মাধব আছে উত্তর। কিন্তু তাহলে তো কিন্তু অন্তজ মানে যে অন্তজ শ্রেণী। মানে তো ওই মিনিংটা নয়, তাহলে তো শেষ। এখানে অন্তজ। হ্যাঁ ম্যাম, এবারে ওরা তো এটাও বলতে, মানে লেখার সময় রচনাকাল ধরে হয়তো শেষ হিসাবে ধরছে। ছোট ছোট হিসেবে। দেখো সেটা হলে হুম। ঠিক আছে, কিন্তু যদি অন্তজ না, মানে অন্তজ মানে নিম্ন শ্রেণী বোঝাচ্ছে তো। যদি স্পেলিং থাকে অ দন্তের নয়ে তয়ে জফলা বর্গীয় জ। হ্যাঁ ম্যাম, তাই আছে, তাই আছে ম্যাম। এবার সেই জন্যই তো ওটা অন্তজ শ্রেণী ধরছি আমি। তাহলে সেই হিসেবে ধরতে গেলে দ্বিজ মাধব কি করে অন্তজ শ্রেণী হবে? এবার আমি মানিক দত্ত ভাবলাম, কিন্তু মানিক দত্ত তো হবে না। মানিক দত্ত আর বললে যে নামটা কি বলে? মানিক দ্বিজ দত্ত, দ্বিজ মাধব, মাধব, মুকুন্দ চক্রবর্তী, রামদাস আদক। রামদাস আদক। দ্বিজ মাধব তো ওইভাবে হবে না। এটা যদি আপনি পান কোথাও আমাকে তাহলে একটুখানি দেবেন। হ্যাঁ ঠিক আছে, এটা আমি দেখে বলে দিচ্ছি, পরে চিন্তা করি দেখে বলে দিচ্ছি। রামদাস আদকই বা হবে কি করে? রামদাস আদকও হবে না। হ্যাঁ, রামদাস আদকও হবে না, মুকুন্দ চক্রবর্তীও হচ্ছে না, তাহলে কি মানিক দত্ত? তবে আমার মনে হয় ওই আচ্ছা, অন্ত যদি শেষ কবি হয় তাহলেই আমি ধরে নিলাম, যদি শেষ কবি হয়, অন্ত যে ওটা হবে না। যদি শেষ হয় তাহলে দ্বিজ মাধবী বা হচ্ছে কি করে? দ্বিজ মাধবের সময়কাল তো মুকুন্দ চক্রবর্তীরও আগের সময়।
তাই নয় কি? হ্যাঁ ম্যাম, তাই তো হচ্ছে। তাহলে তাহলে সেক্ষেত্রে দ্বিজ মাধবী বা হয় কি করে? দ্বিজ রামদেব ফামদেব হলে তবু একটা হতো। দ্বিজ মাধব তো কোনো মতেই নয়। ঠিক আছে, এটা আমি তবু একবার দেখে বলে দিচ্ছি। দেখি বলে দিচ্ছি। ম্যাম আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ফুল্লরা আর কালকেতুর পুত্রের কি নাম? ফুল্লরা আর কালকেতুর পুত্রের, হ্যাঁ, ফুল্লরার পুত্রের নাম হচ্ছে অপশন দিয়েছে যেটা, সেটা হচ্ছে পুষ্পকেতু, পুষ্পাকেতু, পুষ্পকেতু, পুষ্পাকেতু। পুষ্পকেতু। পুষ্পকেতুই তো পড়েছিলাম। পুষ্পকেতু, হ্যাঁ। আর কি জানো, পুষ্পকেতু ওটা নয়। হ্যাঁ পুষ্পকেতু আছে, পুষ্পকেতুই হবে তাহলে। হ্যাঁ, পুষ্পকেতুই হবে। পুষ্পকেতুই হবে। আচ্ছা, ওই এটা নিয়ে ফাউস্ট নিয়ে কি সমস্যা হয়েছিল রিমিকা বলো? হ্যাঁ ম্যাম, দাঁড়ান প্রশ্নটা খুলি। ঠিক আছে, যার যেগুলো অসুবিধা হবে আমাকে গ্রুপে লিখে দিও, আমি বলে দেবো যদি এর পরে হয়। আর অন্তর্জ শ্রেণীরটা আমি দেখছি, রাত্রে চিন্তা করে বলছি। চণ্ডীমঙ্গলের অন্তজ কবি নিখিল কবি, শ্রেষ্ঠ কবি, এগুলো তো পড়েছি, আবার অন্তজ কবিটা পেলাম পরে বুঝতে পারছি না। না না, সে ঠিক আছে দিয়েছে, কিন্তু কথা হলো যে ওটা তো অ্যাকচুয়ালি নিম্ন বৃত্তের বলা হয়ে থাকে, নিচ জাতি বলা হয়ে থাকে। নিজ জাতির মধ্যে মুকুন্দ চক্রবর্তী তো কোনো মতেই পড়ছে না। আর দ্বিজ মাধবও হচ্ছে না, তিনিও তো ব্রাহ্মণ বংশজাত ছিলেন, কোনো মতেই হুম, সম্ভব নয়। সেটাই তো। আরেকটা যে মানিক দত্ত, মানিক দত্ত আছে। মানিক দত্ত আছে। আর রামদাস সাধক তো হবেই না, ওটা তো হবে না, একদমই হবে না। কারণ তো চণ্ডী মঙ্গলের বলে দিয়েছে। মানিক দত্ত সম্পর্কে একটু দেখে নিয়ে বলতে হবে। রামদাস সাধক তো ধর্ম মঙ্গলের কবি, ও কি করে চণ্ডী মঙ্গলে আসবে? তাহলে মানিক দত্তই উত্তর হবে, ওখানে ভুল আছে। ম্যাম দত্ত কি অন্তর্জ শ্রেণী হয়? হয় না, কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি তার অপশন বানাতে পারবো না। এই চ্যাপ্টারের মধ্যে তো এই একমাত্র হচ্ছে, বাকি দুজন তো মুকুন্দ চক্রবর্তী আর এ তো তোমার মানে ব্রাহ্মণ হচ্ছে দ্বিজ মাধব, ওদিকে তো রামদাস সাধকও হচ্ছে না, ও তো ধর্ম মঙ্গলের। তাহলে পড়ে রইল কি? জারিমিকা গেল কোথায়?